Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরু করছি ডার্সি কোটসের লেখা দি হাউস অফ শ্যাডোজ, বাংলা অনুদিত নাম ছায়াবাড়ি, আজ 31তম পর্ব। জোসেফের কাহিনী চলছে। ম্যাথিয়াসকে দেওয়া সেই অশরীরী প্রতিশ্রুতিতে দ্বিতীয় ফাঁকটা হলো আমাদের বংশের সবার মৃত্যুর পর তাদের দেহের কি গতি হবে। সেই অশরীরী বলেছিল, মৃত্যুর পর আমাদের শরীরটা তাকে নিবেদন করা হবে। সে আমাদের মৃতদেহ থেকে এনার্জি নিয়ে নেবে। আমাদের দেহ থেকে স্পিরিট চলে যাবার পর মৃতদেহটা সে নিজের খাদ্য হিসেবে গ্রহণ করবে। কিন্তু এখানেই এই স্টোরিটা শেষ নয় সোফি। এরপর সে ঠিক ওই শরীরের আদলে নিজের মধ্যে থেকে আর একটা দেহ তৈরি করবে, যেটা সে খেয়ে ফেলবে ঠিক সেই দেহের আদলে। আর সেটা অবশ্যই মানুষের স্বাভাবিক আকার আকৃতি অনুযায়ী হবে না। সেটার আদল হবে সম্পূর্ণ সেই কালো ছায়ার ইচ্ছানুযায়ী। সেই রকমই কিছু বিকৃত মৃতদেহ তোমাকে আক্রমণ করেছিল বনের মধ্যে। তারা সবাই আমার সেই পূর্বপুরুষ, যাদের মৃতদেহ সেই অশরীরী খেয়ে ফেলার পর তারপর ফের নিজের মধ্যে থেকে তৈরি করেছিল তাদের বিকৃত রূপ। এতদূর বলার পর একটু থামলো জোসেফ। এই সময় সোফির হঠাৎ নজরে পড়ল ওপাশের ওয়ার্ডরোবের দরজাটা একটু একটু করে ফাঁক হয়ে যাচ্ছে। মেরির বিকৃত চেহারাটা বেরিয়ে আসছে দুই পাল্লার মাঝের ফাঁক দিয়ে, ফের ঢুকে যাচ্ছে ভেতরে জামা কাপড়ের আড়ালে। সোফির সঙ্গে চোখাচোখি হতে সে তার মুখের তীক্ষ্ণ ধার দাঁতগুলো বের করে হাঁ করল একবার। দুটো শীর্ণ বাহু প্রসারিত করল সোফির দিকে। সোফির এখন আর ভয় করছিল না। এতক্ষণ তার ওপর যা যা ঘটেছে, আর তারপর এখন জোসেফের মুখ থেকে সবকিছু জানার পর ভয় বোধটাই চলে গিয়েছে তার ভেতর থেকে। মেরির বিকৃত রূপটার দিকে অপলক ভাবে চেয়েছিল সোফি। মূর্তির মুখটা মেরির মতোই, কিন্তু তবু যেন মেরি নয়, একদমই অন্যরকম অপার্থিব একটা ভাব তার মুখের মধ্যে। সোফির ক্ষতস্থানে রক্ত পরিষ্কার করে মলম লাগিয়ে দিচ্ছে জোসেফ। সেই অবস্থাতেই ফের বলতে শুরু করলো, এই ব্যাপারটা ক্রমে ম্যাথিয়াসের পরবর্তী প্রজন্মের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠল। তারা নিজেদের অভিশপ্ত মনে করতে শুরু করল। শুধুমাত্র এই বংশের সন্তান হয়ে জন্ম নেবার কারণে তাদের সেই এনার্জির খোরাক হতে হবে। স্বাভাবিক মৃত্যুর স্বাদ পাবে না কোনোদিন। এই ব্যাপারটাই তাদের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। আরো ভয়ঙ্কর ব্যাপার, আমাদের বংশের কেউ কোনোদিন যদি এই চুক্তি ভাঙার চেষ্টা করে, মানে কেউ যদি কোনোদিন নর্থউড ছেড়ে পালাবার কথা ভাবে, তাহলেই সঙ্গে সঙ্গে তাকে মরতে হবে। আমি তুমিও যদি সেই চেষ্টা করি, তাহলে আমাদেরও মরতে হবে। সোফি বলল, কিন্তু তুমি তো শহরে গিয়েছিলে আমাকে বিয়ে করার জন্য, ওখানে সপ্তাহের পর সপ্তাহ ছিলে। সোফির কথার উত্তরে জোসেফ বলল, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে ফিরতেই হতো। আমাকে বিশেষ পারমিশন নিয়ে আসতে হয়েছিল শহরে।
আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ফিরতে হতো, তাই অত তাড়াহুড়ো করে বিয়েটা করতে হয়েছিল আমায়। 3 সপ্তাহ ছিলাম শহরে। তোমাকে বিয়ের দিনটাই ছিল নর্থউড ছেড়ে বাইরে থাকার লাস্ট দিন। তাই তুমি বোধহয় ক্যারিজে করে আসার সময় লক্ষ্য করেছিলে আমায় কেমন যেন অসুস্থ দেখাচ্ছিল, ফ্যাকাশে দেখাচ্ছিল। আসলে ওটাই ছিল নর্থউড ছেড়ে বাইরে থাকার প্রভাব। সেই অসুস্থ ভাবটা এত বেড়ে উঠেছিল আমার মধ্যে যে আমাকে তোমার সঙ্গ ছেড়ে আলাদা ঘোড়ায় চাপতে হয়েছিল তাড়াতাড়ি ফিরে আসার জন্য। সোফির মনে পড়ল ওকে বিয়ে করে ক্যারিজে ফেরার পথে একটা সরাইখানায় যখন থামতে হয়েছিল ওদের, জোসেফকে সত্যি কিরকম যেন অসুস্থ মনে হচ্ছিল। তার গায়ের রং অস্বাভাবিক পাণ্ডুর দেখাচ্ছিল। সেটা কি এই নর্থউড ছেড়ে থাকার প্রভাব? জোসেফ বলতে লাগলো, আমার পূর্বপুরুষদের অনেকেই এই বাড়ি ছেড়ে অন্যত্র যাবার চেষ্টা করতে গিয়ে অপঘাতে মারা পড়েছে। দুটো প্রভাব পড়েছিল আমাদের বংশের ওপর। একদল ছিল যারা সেই কালো ছায়ার এই অবদানকে আশীর্বাদ মনে করে খুশি মনে এখানেই রয়ে গিয়েছিল। বিশাল অর্থ সম্পদের অধিকারী তারা। এটাই তাদের কাছে জীবনের পরম পাওয়া মনে হয়েছিল। অপর একদল ছিল যাদের কাছে এটা ছিল একটা অভিশাপের মতো। তারা এখান থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু পারেনি। অনেক অশান্তি, অনেক মারামারি, অনেক খুনোখুনির সাক্ষী আমাদের এই নর্থউড ক্যাসেল। গত 2 মাসে এই বাড়িতে অনেক রক্তনদী বয়ে গিয়েছে পারিবারিক খুনোখুনির জেরে। অশরীরীর সাথে ম্যাথিয়াস আর্জেন্টনের সেই চুক্তি এদিক থেকে একটা অভিশাপ বয়ে এনেছিল আমাদের বংশের উপর। একটানা বলার পর ফের একটু বিরতি নিল জোসেফ। সোফির হাতে ব্যান্ডেজ বাঁধার কাজ প্রায় সম্পূর্ণ। জোসেফের মুখে সব শুনে সোফি নিজের হাতের যন্ত্রণার কথা ভুলেই গিয়েছিল। বিস্ময়ে সে একেবারে হতভম্ব। ও কোনোদিন ভাবতে পারেনি এরকম অস্বাভাবিক কিছুর অস্তিত্ব সত্যি সত্যি এই দুনিয়ায় থাকতে পারে। ছোটবেলায় পড়া সেই সব গল্প বইয়ে পড়া গল্পগুলো একদিন সত্যি হয়ে উঠবে তার জীবনে, ও ভাবতেও পারেনি। জোসেফ বলতে লাগলো, যখন আমাদের পরিবারের সদস্য সংখ্যা বিশাল ছিল, তখন প্রতি 3-4 বছরে আমাদের পরিবারের মধ্যে থেকে 1-2 বয়োজ্যেষ্ঠ সদস্যকে নিয়ে নিত সেই কালো ছায়া। তাতে পারিবারিক সদস্য সংখ্যা কমলেও নতুন সদস্যের আগমনে ফের পূর্ণ হয়ে উঠত পরিবার। জন্ম আর মৃত্যুর মধ্যে একটা ভারসাম্য বজায় থাকত। কিন্তু একবার আমাদের পরিবারের 1 ডজন সদস্য মারা পড়ে। তাদের মধ্যে থেকে একজনেরই শুধু সন্তান হয়েছিল, বাকিদের কারোর তখনও সন্তান হয়নি। আর তারপর থেকেই আরো অভিশাপ নেমে এলো আমাদের ওপর। সেই অশরীরী ছায়া এতদিন আমাদের পরিবারের মধ্যে থেকে বয়স্ক মানুষদের নিত, কিন্তু সেদিনের পর থেকে সে জোয়ান মানুষদেরও নিতে লাগলো। তার খিদেও বেড়ে যেতে লাগলো, আর তাকে ঘন ঘন খাবার সরবরাহ করতে হতো। কিন্তু অত সদস্য কই আমাদের ফ্যামিলিতে। অল্প বয়সী পুরুষ, অল্প বয়সী মহিলা, এমনকি বাচ্চারাও মারা পড়তে লাগলো যখন তখন। ভাবতে পারছো তখন আমাদের মনের অবস্থাটা? পুরো বয়সে মারা যাওয়াটা সবাই মেনে নিতে পারে, কিন্তু যাদের বয়স অল্প তাদের মৃত্যু আমরা কিভাবে সইব? সোফির হাতে ব্যান্ডেজ বাঁধার কাজ শেষ হয়ে গিয়েছে, তবু ওর হাতটা জোসেফ নিজের হাতে নিয়ে বসে রইল, যেন সোফির সঙ্গে বিচ্ছেদের ভয় ওকে কুড়ে কুড়ে খাচ্ছে ভেতর থেকে। দৃষ্টি তার উদ্ভ্রান্তের মতো চেয়ে রয়েছে জানলার বাইরের দিকে। জোসেফ ফের বলতে শুরু করলো, যখন ছোট ছিলাম
সেই সময় প্রথম মৃত্যু দেখেছিলাম বাড়িতে। আমার ছোট বোনকে চোখের সামনে মারা যেতে দেখেছিলাম। আমার মা, একজন মিষ্টি সুন্দর মহিলা, শোকে ভেঙে পড়লেন। তিনি বাড়ির সবাইকে নিয়ে সেই অশরীরীর বিরুদ্ধে একটা লড়াইয়ে নামবেন ঠিক করলেন। সেই অশরীরীকে বাস্তুচ্যুত করবেন, এই ছিল তার পণ। তাকে বাড়ি ছাড়া করতে পারলেই তার সঙ্গে ম্যাথিয়াস আর্জেন্টনের যে চুক্তি হয়েছিল সেটাও ভেঙে যাবে। কিন্তু কিন্তু তারা ব্যর্থ হয়েছিলেন। কোনো অস্ত্রই কাজে আসেনি। বদলে তাঁদের বরণ করতে হয়েছিল ধীর মর্মান্তিক মৃত্যু। বলতে বলতে চোখ দুটো একবার বুজে এলো জোসেফের। ফের যখন তাকালো তখন তার দু চোখে দুনিয়ার বেদনা উপচে পড়ছে। চাপা শোকগ্রস্ত গলায় বলল, সেদিন চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখেছিলাম ওটা আমার মাকে খাচ্ছে। এটুকু বলেই আর বলতে পারল না জোসেফ। ওর অন্তরের কষ্ট সোফিকেও স্পর্শ করল। সেও এবার তার সঙ্গে সমব্যথী না হয়ে পারল না। সে তাকে সান্ত্বনা দিতে গেল, কিন্তু জোসেফ ওর হাত ছেড়ে দিয়ে একটু দূরে সরে গিয়ে একটা চেয়ারে ধপ করে বসে পড়ে বলল, আমার জন্য সমবেদনা জানাতে হবে না তোমায় সোফি। তুমি এখনো আমার পুরো কাহিনীটা শোনোনি। আমাকে আরো বলতে দাও। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।